আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। কোভিড-19 কারণে আমাদের স্বাভাবিক জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে, আর বর্তমানে এই রোগের প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমাদেরকে বেশি সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের পরিবারের সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়টিও লক্ষ্য রাখবে। আজকের ক্লাস শুরু করি। আজকে জীববিজ্ঞান প্রথম পত্র বা উদ্ভিদ বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। সপ্তম অধ্যায়ের নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্মস নিয়ে আলোচনা করা হবে। জিমনোস্পার্মসের উপরে এর আগেও একটি ক্লাস হয়েছিল। এখন সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এই বিষয়টি নিয়ে আবার একটি রিভিশন ক্লাস নেওয়া হচ্ছে। প্রথমে আমরা দেখি স্পার্মাটোফাইটা বা স্ববীজী উদ্ভিদ কি। যে সমস্ত উদ্ভিদ বীজ উৎপাদন করে এবং ভাস্কুলার কলা বিশিষ্ট তাদেরকে বলা হয় স্পার্মাটোফাইটা। প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ জগতের একটি বিভাগ হচ্ছে স্পার্মাটোফাইটা, অর্থাৎ যারা বীজ উৎপাদন করে। এদের আবার দুইটি গ্রুপ আছে, একটি নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্মস এবং একটি আবৃতবীজি উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্মস। আজকের ক্লাসে জিমনোস্পার্মস নিয়ে আলোচনা করা হবে। নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্মস। জিমনোস্পার্মস শব্দটি দুইটি গ্রিক শব্দ, জিমনোস যার অর্থ হচ্ছে ব্যক্ত বা নগ্ন, এবং স্পার্মস এর অর্থ হলো বীজ। তো এই জিমনোস এবং স্পার্মস এই দুইটি শব্দের সমন্বয়ে জিমনোস্পার্মস নামক শব্দটি উৎপত্তি হয়েছে। যে সমস্ত উদ্ভিদের ফুলের গর্ভাশয় থাকে না এবং গর্ভাশয় না থাকায় সেখানে ফল সৃষ্টি হয় না, বীজগুলি ব্যক্তভাবে অবস্থান করে, তাকে নগ্নবীজি উদ্ভিদ বলে। আমরা জানি যে নিষেকের পরে গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। তো নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু এদের স্পোরোফিলের মধ্যে, মেগাস্পোরোফিলের মধ্যে, এদেরকে আমরা ফুল বলবো না, এদের বলা হয় মেগাস্পোরোফিল, কারণ ফুলের যে অংশগুলি সেগুলো মেগাস্পোরোফিলের মধ্যে নেই, সেজন্য একে ফুল না বলে মেগাস্পোরোফিলই বলা হয়। তো এই মেগাস্পোরোফিলের মধ্যে গর্ভাশয় থাকে না এবং গর্ভাশয় না থাকার কারণে এই ডিম্বকটি ব্যক্ত অবস্থায় থাকে। তো যখন নিষেক প্রক্রিয়ার পরে এই ডিম্বক সরাসরি বীজে পরিণত হয়, কোনো ফলের আবরণ থাকে না। তো এই বীজটি ব্যক্ত অবস্থায় থাকে বলে একে ব্যক্তবীজি উদ্ভিদ বা নগ্নবীজি উদ্ভিদ বলে। এর প্রায় 83টি জেনাস এবং 721টি প্রজাতি রয়েছে, যেমন সাইকাস, পাইনাস, নিটাম, এগুলো জিমনোস্পার্ম। এই যে এটি একটি জিমনোস্পার্মসের মেগাস্পোরোফিল আর একটি এর ডিম্বক। ডিম্বকটি মুক্ত অবস্থায় আছে। নিষেকের পরে এই ডিম্বকটি বীজে পরিণত হলো, কোনো ফলের আবরণ নেই, এজন্য একে আমরা বলবো নগ্নবীজি উদ্ভিদ। এদের অধিকাংশই বৃক্ষ জাতীয়, কিছু গুল্ম এবং কিছু কাষ্ঠল আরোহী, মানে লতানো ধরনের উদ্ভিদ। আজ থেকে প্রায় 30 কোটি বছর পূর্বে এদের উৎপত্তি হয়েছিল। এদের উৎপত্তি হয়েছিল প্যালিওজুইক মহাযুগের ডেভোনিয়ান যুগে এবং বিস্তার লাভ করেছিল মেসোজোইক মহাযুগে। বর্তমানে নগ্নবীজি উদ্ভিদের প্রজাতির মধ্যে 4টি বিভাগ আছে। এই 4টি বিভাগ হলো গিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, নিটোফাইটা এবং কনিফারোফাইটা। এই 4টি বিভাগ নিয়ে নগ্নবীজি উদ্ভিদ গঠিত।
এবং পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সিকুয়া সেম্পারভিরেন্স, এটি একটি নগ্নবীজী উদ্ভিদ। এই সিকুয়া সেম্পারভিরেন্স হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং উচ্চতম উদ্ভিদ, সবচেয়ে উঁচু উদ্ভিদ, এবং এদেরকে সাধারণভাবে কোস্ট রেডউড বলে, এবং এরা দীর্ঘজীবী। এদের একটি উদ্ভিদের বয়স প্রায় 1200 থেকে 2200 বছরের সময় বেশি বয়স এদের উচ্চতাও 115 মিটারের মতো, অর্থাৎ প্রায় 379 ফুট, এবং প্রস্থে 8.9 মিটার, প্রায় 9 মিটার মতো, অর্থাৎ 29 ফিটের বেশি। এদের মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এদেরকে বেশি দেখা যায়। ছবিতে এটি সিকুয়া সেম্পারভিরেন্স। দেখো এখানে বিশাল বৃক্ষ, এর অনুপাতে মানুষ কত ছোট, এবং এইটি হচ্ছে সবচাইতে বড় বৃক্ষ, সবচাইতে উঁচু বৃক্ষ পৃথিবীর। এর নাম, এই গাছটির নাম আছে, এই গাছটির নাম হচ্ছে জেনারেল শারম্যান, এবং এটি সিকুয়া সেম্পারভিরেন্সি প্রজাতি। যেখানে বিশাল বৃক্ষ, আর এর ব্রিসেলকোন পাইন এটিও একটি নগ্নবীজী উদ্ভিদ। এই ব্রিসেলকোন পাইন হচ্ছে সবচাইতে প্রাচীন বৃক্ষ, অর্থাৎ সবচাইতে বয়স্ক বৃক্ষ। এর বয়স প্রায় 5000 বছরের মতো, অর্থাৎ 4800 বছরেরও বেশি এর বয়স, এবং এটি পাইনাসের একটি প্রজাতি। এটিও আমেরিকার নেভাডা এবং ক্যালিফোর্নিয়াতে বেশি দেখা যায়, জীবন্ত বৃক্ষ। আমাদের বাংলাদেশেও কিছু নগ্নবীজী উদ্ভিদ আছে, যেমন বাংলাদেশে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে সাইকাস, নিটাম, পোডোকার্পাস, এগুলো। যেমন সাইকাস উদ্ভিদটি দেখা যায় বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট এ সমস্ত অঞ্চলে। নিটাম দেখা যায়, নিটাম হচ্ছে একটি কাষ্ঠল লতানো উদ্ভিদ, এবং এটি দেখা যায় হলো সিলেট, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের গহীন অরণ্যে দেখা যায়। আর পোডোকার্পাস, এটিও ওই চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এ সমস্ত অঞ্চলে জন্মায়, এবং সাধারণভাবে এই উদ্ভিদকে বলা হয় বাঁশপাতা, বাঁশপাতা উদ্ভিদ, এবং প্রাকৃতিক পরিবেশে এটি বিলুপ্ত প্রায়। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে নগ্নবীজী উদ্ভিদ বহু বর্ষজীবী, অর্থাৎ অনেক বছর বাঁচে, আর এরা চিরসবুজ। চিরসবুজ বা এভারগ্রিন মানে এদের সারা বছরই গাছে পাতা থাকে, এই জন্য এদেরকে বলা হয় চিরসবুজ বা এভারগ্রিন। এবং এরা সকলেই স্থলজ এবং মরুজ বৈশিষ্ট্য বহন করে। এদের অধিকাংশই গুল্ম এবং বৃক্ষ জাতীয়। এদের কাণ্ডের গায়ে লিফ স্কেয়ার থাকে। লিফ স্কেয়ার মানে দেখা যায় যে যখন পাতাগুলো ঝরে যায় তখন পাতার যে পত্রমূল, সে পত্রমূলটি কাণ্ডের গায়ে থাকে। তো পাতা ঝরে গেলে ওই নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে বিশেষ একটি চিহ্ন থেকে যায়, একে বলা হয় লিফ স্কেয়ার। এবং লিফ স্কেয়ার নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। এই যে এটি, এখানে পাতা ঝরে যাওয়ার পরও লিফ স্কেয়ার রয়ে গেছে, পত্রমূলের সেই চিহ্নটা রয়ে গেছে। এদের স্পোরোফাইট হেটেরোস্পোরাস, অর্থাৎ মেগাস্পোর ও মাইক্রোস্পোর তৈরি করে। যখন কোনো স্পোরোফাইট মানে রেণুধর উদ্ভিদ, উদ্ভিদের জীবনচক্রে যে পর্যায়ে স্পোর উৎপন্ন হয় তখন তাকে বলা হয় স্পোরোফাইট। স্পোরোফাইট যখন দুই ধরনের স্পোর উৎপন্ন করে তখন তাকে বলা হয় হেটেরোস্পোরাস, বা বাংলায় বলে অসম রেণু প্রসূ। হেটেরোস্পোরাসের মধ্যে দুই ধরনের স্পোর উৎপন্ন হবে, একটি মেগাস্পোর যেটি আকৃতিতে একটু বড় থাকে, আর একটি মাইক্রোস্পোর। এই দুই ধরনের স্পোর উৎপন্ন হয় বলে এদেরকে বলা হয় হেটেরোস্পোরাস বা অসমরেণু প্রসূ। এদের স্পোরোফিলগুলি ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে স্ট্রবিলাস বা কোন গঠন করে। স্পোরোফিল মানে একটি বিশেষ ধরনের পাতা, যে পাতার মধ্যে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় এবং স্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে স্পোর থাকে।
তো যে বিশেষ ধরনের পাতা স্পোরাঞ্জিয়াম বহন করে তাকে বলা হয় স্পোরোফিল। জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখা যায় যে স্পোরোফিলগুলি একসাথে ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে একটি স্ট্রবিলাস বা কোন গঠন করে। এই যে এটি সাইকাস উদ্ভিদের একটি মেল স্ট্রবিলাস। এখানে স্পোরোফিলগুলি ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে একসাথে মিলিত হয়ে একটি স্ট্রবিলাস বা মেল স্ট্রবিলাস বা মেল কোনও বলে এদেরকে সৃষ্টি করেছে। এর মেগাস্পোরোফিলে গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। মেগাস্পোরোফিল মানে যেই স্পোরোফিলের মধ্যে মেগাস্পোর উৎপন্ন হবে বা মেগাস্পোরাঞ্জিয়াম হবে, মেগাস্পোরাঞ্জিয়ামের ভিতরে মেগাস্পোর থাকবে, তাকে বলা হবে মেগাস্পোরোফিল। তো মেগাস্পোরোফিল এটি একটি মেগাস্পোরোফিল নগ্নবীজী উদ্ভিদের। এখানে কোনো গর্ভাশয়, গর্ভদণ্ড বা গর্ভমুণ্ড নেই, এবং যেহেতু এখানে গর্ভাশয় নেই এ কারণে এর পরাগরেণুটি সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়, সরাসরি ডিম্বকের উপর পতিত হয়, এবং গর্ভাশয় নেই এজন্য ফল সৃষ্টি হয় না এবং বীজ ব্যক্ত অবস্থায় থাকে। যে এটি এর ফল কচি অবস্থায়, ফল অপরিপক্ক, এখানে কোনো ফল সৃষ্টি হয়নি এবং এটি হচ্ছে বীজ। সরাসরি এই ডিম্বকটি নিষেকের পরে বীজে পরিণত হয়েছে এবং এই বীজটি ব্যক্ত অবস্থায় আছে। তো এদের কোনো দ্বিনিষেক ঘটে না এবং এর এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড। এর জাইলেম টিস্যুতে ভেসেল কোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। আমরা জানি জাইলেমের উপাদান হলো 4টি: জাইলেম, ভেসেল, প্যারেনকাইমা, ফাইবার এবং ক্রাকিট। তো জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখা যায় যে জাইলেম টিস্যুতে ভেসেল কোষ নেই, তবে ব্যতিক্রমও আছে, যেমন নিটামে ভেসেল কোষ থাকে। এবার জিমনোস্পার্মের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। সাধারণত জিমনোস্পার্মে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, তবে নিটামে কোনো আর্কিগোনিয়া থাকে না। এবং এই জিমনোস্পার্মের জীবনচক্রে অসমাকৃতির যৌনক্রম বিদ্যমান। যখন কোনো উদ্ভিদের জীবনচক্রে 2টি পর্যায় অর্থাৎ গ্যামেটোফাইটিক পর্যায় এবং স্পোরোফাইটিক পর্যায় চক্রাকারে আবর্তিত হয়, তখন তাকে বলা হয় যৌনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। আমরা জানি গ্যামেটোফাইটিক পর্যায় হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থা এবং স্পোরোফাইটিক পর্যায় ডিপ্লয়েড অবস্থা। তো এই 2টি পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখা যায় যে স্পোরোফাইটিক পর্যায়টি দীর্ঘ সময় থাকে এবং গ্যামেটোফাইটিক পর্যায়টি সংক্ষিপ্ত। এজন্যই বলা হয় যে অসমাকৃতির যৌনক্রম। যেহেতু স্পোরোফাইটিক পর্যায়টি বেশি সময় ধরে থাকে জীবনচক্রে আর গ্যামেটোফাইটিক পর্যায়টি সংক্ষিপ্ত সময়ের জন্য থাকে, এ কারণে বলা হয় যে এদের জীবনচক্রে অসমাকৃতির যৌনক্রম বিদ্যমান। এবং জিমনোস্পার্মরা সকলেই বায়ু পরাগী, অর্থাৎ বাতাসের সাহায্যে এদের পরাগায়ন ঘটে। জিমনোস্পার্ম একটি সদস্য সাইকাস। সাইকাস সম্পর্কে এখন আমরা দেখি। সাইকাস খুবই পরিচিত একটি উদ্ভিদ, অনেক বাগানে এটা দেখা যায়। অর্নামেন্টাল প্লান্টস, শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে সাইকাসকে অনেক বাগানে লাগানো হয় এবং সাইকাস একটি পরিচিত উদ্ভিদ। একে অনেক সময় মণিরাজও বলা হয়, সাধারণ ভাষায় মণিরাজ বলে। এটি বহুবর্ষজীবী এবং উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া এদের বৃদ্ধি ভালো হয় এবং এরা পাহাড়ি শুষ্ক স্থানে জন্মায়। সমতল ভূমিতে চাষ করলেও এদের বৃদ্ধি ঘটে। পৃথিবীতে প্রায় সাইকাসের 20টি প্রজাতির বিস্তার আছে, যেমন অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, চীন, জাপান, ভারত এবং আমাদের দেশেও বেশ কিছু সাইকাস জন্মে। বাংলাদেশে দেখা যায় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, প্রাকৃতিক পরিবেশে সাইকাস পেকটিনাটা এই প্রজাতিটি পাওয়া যায়। আবার শেরপুরের গজনী বনাঞ্চলেও দেখা যায় সাইকাস রিভোলুটা এবং সাইকাস আরেকটি প্রজাতি।
এছাড়াও কিছু কিছু প্রজাতি আছে যেগুলো বাংলাদেশে বিভিন্ন বাগানে শোভাবর্ধনকারী বা অলংকরিক উদ্ভিদ হিসাবে লাগানো হয়। এবং সাইকাস উদ্ভিদ আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে আবির্ভাব ঘটেছিল বলে ধারণা করা হয়। সাইকাসের ক্লাসিফিকেশন, সাইকাসের কিংডম, প্ল্যান্টি, ডিভিশন সাইকাডোফাইটা, ক্লাস সাইকাডোপসিডা, অর্ডার সাইকাডেলিস, ফ্যামিলি সাইকাডেসি এবং জেনাস সাইকাস। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। ফসিল হলো যারা একসময় পৃথিবীতে ছিল, কোনো উদ্ভিদ বা প্রাণী এখন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাদের দেহাবশেষ এখনও পাওয়া যায়, দেহাবশেষ হয়তো প্রস্তরীভূত অবস্থায় পাওয়া যায়, বা তো এদেরকে বলা হয় ফসিল। আর লিভিং ফসিল হচ্ছে এমন কিছু উদ্ভিদ যাদের সাথে এই বিলুপ্ত উদ্ভিদের অনেক মিল আছে। সাইকাসকে লিভিং ফসিল বলা হয় কারণ আমরা জানি লিভিং ফসিল হলো বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য যদি কোনো জীবাশ্মের সাথে মিলে যায়, জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, তখন তাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। তো সাইকাস উদ্ভিদটি আমরা দেখলাম যে এটি সাইকাডেলিস বর্গের অন্তর্গত। তো এই সাইকাডেলিস বর্গের উদ্ভিদগুলিকে সাধারণভাবে বলা হয় সাইকার্স। তো সাইকার্স বলা হয়। এই প্রাথমিক মেসোজোয়িক মহাযুগে অনেক সাইকার্স পৃথিবীতে ছিল এবং এদের অনেকেই বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত যে সাইকার্সগুলি তাদের এখন পাওয়া যায় হলো জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। তো সাইকাস সহ 9টি জেনাসের 100টি প্রজাতির সাইকার্স এখনও জীবিত আছে, অর্থাৎ কিছু বিলুপ্ত হয়ে গেছে আবার কিছু এখনও জীবিত আছে। মোট 9টি জেনাস আছে, এবার সাইকাস একটি। তো এদের অধিকাংশই বৈশিষ্ট্য ওই বিলুপ্ত সাইকার্সের মতোই। জীবাশ্ম হয়ে যাওয়া প্রজাতির সাথে এদের এত মিল আছে বলে এদেরকে সাইকার্স, বর্তমানকালে সাইকাস সহ সব সাইকার্সকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এই যে এগুলো বিলুপ্ত হয়ে যাওয়া ফসিল সাইকার্স একসময় ছিল পৃথিবীতে, কিন্তু এদের ফসিলগুলি পাওয়া গেল। এদের সাথে এই বর্তমানকালের সাইকাসের অনেক মিল আছে জীবাশ্মের সাথে, এই জন্য তাকে বলা হয় লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। সাইকাসের গঠন, সাইকাস দেখতে বেশ মধ্যম আকৃতির বৃক্ষ একটি, এবং এর মাথায় মুকুটের মতো পাতাগুলো সাজানো থাকে। এবং সাইকাস দেখতে অনেকটাই আমাদের কাছে মনে হয় যেন আমাদের পরিচিত খেজুর গাছ বা নারিকেল গাছের মতো। পাম উদ্ভিদের সাথে অনেকটাই মিল আছে, আবার সাইকাসের সাথে ফার্ন উদ্ভিদের অনেক মিল আছে। ফার্ন বা টেরিডোফাইটা একটি গ্রুপ হচ্ছে ফার্ন। তো এই জন্য সাইকাসকে পাম ফার্নও বলে। সাইকাসের একটি ছোট এবং কাষ্ঠল বৃক্ষ, সাইকাস দেখতে একটি কাষ্ঠল বৃক্ষ এবং ছোট আকৃতির, এবং সাইকাসের প্রধান দেহটি হচ্ছে স্পোরোফাইট বা রেণুধর, এবং এর বৃদ্ধি খুবই স্লো, মানে খুবই কম বৃদ্ধি পায় এটি, খুবই মন্থর বৃদ্ধি এটি। এবং এটি 3টি ভাগে বিভক্ত উদ্ভিদটি, মূল, কাণ্ড এবং পাতা। এই যে ছবিতে আমরা দেখি সাইকাসের এই যে এটি ক্রাউন সৃষ্টি করেছে, মাথায় মুকুটের মতো পাতাগুলি, এবং এটি এই যে মূল, কাণ্ড এবং পাতা, এই 3টি অংশে বিভক্ত। প্রথমে সাইকাসের মূল। সাইকাসের যে প্রথম যে মূলটি বা প্রধান মূলটি এটি ক্ষণস্থায়ী। তো এই মূলটি লম্বা হতে পারে, তবে সাধারণত প্রধান মূলটি হয় খাটো এবং চওড়া। এই প্রধান মূলটি আবার নষ্ট হয়ে যায়, ক্ষণস্থায়ী যেহেতু। তো এই প্রধান মূলটি নষ্ট হয়ে যাওয়ার কিছু পরে কিছু নতুন মূলের সৃষ্টি হয়, অস্থানিক মূল। এই অস্থানিক মূলগুলি দ্যাগ্র শাখান্বিত, এবং এই অস্থানিক মূলগুলি মাটির উপরিতলের কাছাকাছি চলে আসে।
যখন এই প্রধান মূলগুলি নষ্ট হয়ে যায় বা অস্থানিক মূলের সৃষ্টি হয়, তখন এই অস্থানিক মূলগুলি ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়। ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হওয়ার ফলে এই মূলের শীর্ষভাগটি স্ফীত হয়ে যায়। তখন নস্টক এবং অ্যানাবেনা, এই সায়ানোব্যাকটেরিয়া বা যাদেরকে সাধারণভাবে আমরা নীলাভ সবুজ শৈবাল বলি, এই সায়ানোব্যাকটেরিয়াগুলি তখন এই মূলের মধ্যে প্রবেশ করে। এর ফলে মূলের আকৃতিটি বিকৃত হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়। তখন তাদেরকে দেখতে মনে হয় যেন সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো। তো আকৃতিগত কারণে তখন যেহেতু দেখতে এদের কোরাল বা প্রবালের মতো মনে হয়, তাই এই মূলটাকে তখন বলা হয় কোরালয়েড মূল বা রুট টিউবারকুল বলে। এবং কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে নস্টক, অ্যানাবেনা এগুলো অবস্থান করে এবং এই অংশটাকে বলা হয় শৈবাল স্তর। এগুলো এই যে সেই অস্থানিক মূলগুলি যারা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হওয়ার পরে এখানে শৈবাল প্রবেশ করেছে, কোরালের আকৃতি ধারণ, এই যে এগুলো এরই হচ্ছে কোরালয়েড মূল। এরপর সাইকাস উদ্ভিদের কাণ্ড। সাইকাস উদ্ভিদের কাণ্ড হচ্ছে খাড়া এবং বেলনাকার। এর কাণ্ড অশাখ, মানে কাণ্ডে কোনো শাখা প্রশাখা নেই, একদম শীর্ষে কিছু পাতা থাকে। তো এই কাণ্ড অশাখ হলেও অনেক সময় দেখা যায় যে সাইকাস উদ্ভিদের শীর্ষ মুকুলটা ভেঙে যায়। ভেঙে গেলে তখন কাণ্ড শাখাযুক্ত হতে পারে এবং এর কাণ্ড স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত। এই কারণে এর কাণ্ড অমসৃণ হয়। কাণ্ডে মুকুল সৃষ্টি হতে দেখা যায় এবং এগুলোর দ্বারা অঙ্গজ প্রজনন হয়। কাণ্ডের উচ্চতা সাধারণত 8 থেকে 14 ফুট হতে পারে, মানে 2 থেকে 5 মিটারের মতো, বা এর চেয়ে তো বেশিও হতে পারে। আর এর যখন পরিণত কাণ্ড হয়, কাণ্ড যখন পরিণত হয় তখন এর মাথার মধ্যে কিছু রেণু বহনকারী বা রূপান্তরিত কিছু পত্র বা শল্ক সৃষ্টি হয়। এদেরকে বলা হয় স্পোরোফিল বা রেণুপত্র। পুরুষ উদ্ভিদ, আমরা জানি যে সাইকাস হচ্ছে 2 ধরনের উদ্ভিদ, একটি পুরুষ উদ্ভিদ এবং একটি স্ত্রী উদ্ভিদ। তো পুরুষ উদ্ভিদের মধ্যে দেখা যায় অসংখ্য মাইক্রোস্পোরোফিল একসাথে মিলিত হয়ে একটি মেল স্ট্রবিলাস বা পুং স্ট্রবিলাস গঠন করে। আর স্ত্রী উদ্ভিদে মেগাস্পোরোফিলগুলি আর স্ট্রবিলাস গঠন করে না, তারা আলাদাভাবে অবস্থান করে। এই যে এটি সাইকাস উদ্ভিদের কাণ্ড এবং মাথার মধ্যে যে মুকুটের মতো শীর্ষে অবস্থান করেছে। এটি লিফ স্কেয়ার। যখন পাতাটা ঝরে যায়, পাতা ঝরে যাওয়ার পর এর পত্র মূলটা গাছের মধ্যে থেকে যায় এবং এই লিফ স্কেয়ারের সাহায্যে গাছের বয়স অনেকাংশেই নির্ণয় করা যায়। আর এটি হলো যে মুকুল সৃষ্টি হয়, অনেক সময় গাছের মধ্যে মুকুল সৃষ্টি হয়, সেই মুকুল থেকে পরবর্তীতে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় অঙ্গজ প্রজনন পদ্ধতিতে। সাইকাসের পাতা, সাইকাসে 2 ধরনের পাতা আছে, একটি হচ্ছে স্কেল লিফ এবং একটি হলো ফোলিয়েজ লিফ। আমরা দেখলাম যে সাইকাস উদ্ভিদের শীর্ষে, কাণ্ডের শীর্ষে সর্পিল আকারে মুকুটের মতো পাতা থাকে এবং পাতা 2 ধরনের, একটি হলো স্কেল লিফ এবং আরেকটি স্কেল লিফ বা বাংলায় বলে শল্কপত্র এবং আরেকটি পল্লব পত্র বা ফোলিয়েজ লিফ। এর শল্কপত্র হচ্ছে রোমশ এবং এর বর্ণ হচ্ছে বাদামি, বাদামি বর্ণের রোমশ, এবং এরা পল্লব পত্রকে মুকুল অবস্থায় আবৃত করে থাকে। কচি অবস্থায় এরা পল্লব পত্রকে বা ফোলিয়েজকে আবৃত করে থাকে। আর পল্লব পত্র হলো পক্ষল যৌগিক, মানে পাখার মতো, পাখির পালকের মতো এই যে এটি, এবং এর একটি পক্ষল এটার বর্ণ হয় গাঢ় সবুজ, গাঢ় সবুজ বর্ণের এবং অনেক বেশি দৈর্ঘ্যে প্রায় 3 মিটার পর্যন্ত হয়। এবং এর
কচি পাতা ফার্নের মতো কুণ্ডলিত অবস্থায় থাকে, এই জন্য একে বলা হয় সার্সিনেট ভার্নেশন। এই যে এইটি কচি অবস্থায় পাতাটি কুণ্ডলিত অবস্থায় থাকে, তাকে সার্সিনেট ভার্নেশন বলে। এটি ফার্নের সাথে অনেক বৈশিষ্ট্যে মিল আছে এবং এটি এর ফলিয়াস পাতার র্যাকিস। এই র্যাকিসটি মোটা, শক্ত, চারকোনা এবং কাঁটাযুক্ত। র্যাকিসে জোড়ায় জোড়ায় এভাবে লিফলেট বা পত্রক উৎপন্ন হয় এবং পত্রকের সংখ্যা প্রজাতি ভেদে 50 থেকে 100 বা আরও বেশি হয়ে থাকে এবং পত্রক হচ্ছে মসৃণ, স্থূল এবং চর্মগত এবং রেখাকার এবং লেন্স আকৃতি। প্রতিটি পত্রকে মধ্যশিরা থাকে এবং এতে কোনো সুস্পষ্ট শিরা বা উপশিরা থাকে না। কখনো কখনো এককভাবে উৎপন্ন হয় না পাতা প্রতি বছর একগুচ্ছ নতুন পাতা বের হয় এবং বয়স্ক পাতা ঝরে যাওয়ার পরে কাণ্ডের গায়ে দেখা যায় পত্রমূলটা থেকে যায় এবং স্থায়ী পত্রমূলের অবস্থান আর বিন্যাস দেখে গাছের বয়সটা অনেকাংশে নির্ণয় করা যায়। পাতার নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে কিন্তু ঊর্ধ্বত্বকে থাকে না। এই যে এই সমস্তটা হলো একটি পাতা, এই সমস্তটা হলো একটি পাতা। আর এই সাইডের এই ছোটোগুলো যেটা জোড়া জোড়ায় বের হয়েছে র্যাকিসের দুই পাশ থেকে, এগুলো হলো লিফলেট বা পত্রক, অর্থাৎ এটা লিফ বা পাতা এবং এই সাইডের এই ছোটোগুলো লিফলেট বা পত্রক। তো সাইকাস উদ্ভিদের পাতার সাথে ফার্নের পাতার অনেক মিল আছে। এই যে এটি সাইকাস উদ্ভিদের পাতা এবং এটি ফার্ন এবং এটি হলো ট্রি ফার্ন, অর্থাৎ ফার্নের যেই সদস্যগুলো ট্রি টাইপের বা ট্রি ফার্ন বা বৃক্ষ ফার্ন, তো এদের সাথে সাইকাস উদ্ভিদের অনেক মিল আছে। এজন্য কিন্তু সাইকাসকে পাম ফার্ন বলা হয়। আর এটি সাইকাসের কোরালয়েড মূল। এই যে এখানে আমরা একটু দেখলাম যে সাইকাসে যখন এই যে এভাবে অস্থানিক মূলের সৃষ্টি হয়, অস্থানিক মূলের সৃষ্টি হওয়ার পরে সেইখানে ব্যাকটেরিয়া কর্তৃক আক্রান্ত হয়। ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার পর ওইখানে এরকম সায়ানোব্যাকটেরিয়া প্রবেশ করে, বিশেষ করে নস্টক এবং অ্যানাবেনা প্রবেশ করার পরে আকৃতিটা কোরালের মতো ধারণ করে, কোরালের রূপ ধারণ করে, তাই তাকে বলা হয় কোরালয়েড মূল। আর এটা হলো এর শৈবাল স্তর, অর্থাৎ এই যে সবুজ অংশটা, এখানে নস্টক এবং অ্যানাবেনা এই সায়ানোব্যাকটেরিয়াগুলো থাকে। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য। সাইকাসের প্রধান দেহ স্পোরোফাইট। সাইকাসের প্রধান দেহ স্পোরোফাইট মানে সাইকাসের উদ্ভিদের জীবনচক্রে দুইটি দশা আছে, একটি স্পোরোফাইটিক পর্যায় বা রেণুধর পর্যায়, অর্থাৎ যে পর্যায়ে নাকি স্পোর উৎপন্ন হবে এবং এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড, তাকে বলা হয় স্পোরোফাইটিক পর্যায়। আর গ্যামেটোফাইটিক পর্যায় মানে যে পর্যায়ে গ্যামেট উৎপন্ন হবে এবং ক্রোমোজোম সংখ্যা হবে হ্যাপ্লয়েড। স্পোরোফাইটিক পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা থাকবে ডিপ্লয়েড এবং গ্যামেটোফাইটিক পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা থাকবে হ্যাপ্লয়েড। তো এই দুইটি পর্যায় থাকলেও, দুইটি দশা থাকলেও দেখা যায় জীবনের বেশিরভাগ সময় স্পোরোফাইটিক পর্যায়ে থাকে। সাইকাস উদ্ভিদটি স্পোরোফাইটিক পর্যায়ে থাকে, অর্থাৎ স্পোরোফাইটিক দশাটি হচ্ছে দীর্ঘ সময় ধরে থাকে এবং গ্যামেটোফাইটিক পর্যায়টি সংক্ষিপ্ত। এই কারণে বলা হয় যে প্রধান দেহ স্পোরোফাইট। আর সাইকাসের দেহ মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। পাতা কাণ্ডের উপরে মুকুটের মতো অবস্থান করে বা ক্রাউনের মতো সৃষ্টি করে। এর পাতা পক্ষ হলো যৌগিক এবং কচি পাতায় সার্সিনেট ভার্নেশন দেখা যায়। এই যেটি সার্সিনেট ভার্নেশন। পাতা দুই ধরনের, ফোলিয়েজ লিভস এবং স্কেল লিভস। পাম উদ্ভিদ বা আমাদের যে পরিচিত নারিকেল, খেজুর, এদের সাথে এবং ফার্নের পাতার সাথে
সাইকাসের পাতা কিছুটা মিল সম্পন্ন বলে সাইকাসকে পাম ফার্ন বলে। এদের পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। ট্রান্সফিউশন টিস্যু মানে কতগুলি পাতার, এই যে এটি পাতার প্রস্থচ্ছেদে, সাইকাস পাতার প্রস্থচ্ছেদে দেখা যায়, এটি সাইকাস পাতার প্রস্থচ্ছেদ। এখানে দেখা যায় যে প্যারেনকাইমা স্তর অর্থাৎ এই মেসোফিল প্যালিসেড স্তর এবং এই স্পঞ্জি মেসোফিল স্তর এর মাঝখানে কতগুলি যে বিশেষ ধরনের লম্বা বর্ণহীন সংবহন টিস্যু থাকে। এদেরকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। অর্থাৎ এই যে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা, এদের মাঝখানের এই যে লম্বা বর্ণহীন কিছু টিস্যু দেখা যায় তাদেরকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। সংবহন টিস্যু, এরা সংবহনে সাহায্য করে। সাইকাসের প্রধান মূল স্বল্পস্থায়ী, পরে সেখানে কোরালয়েড মূল সৃষ্টি হয় এবং কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে নস্টক এবং অ্যানাবেনা অবস্থান করে। অর্থাৎ আমরা যে একটু আগে দেখলাম যেখানে এরকম এই যে প্রধান মূলটা নষ্ট হয়ে যাওয়ার পরে সেখানে অস্থানিক মূল কিছু সৃষ্টি হবে এবং অস্থানিক মূলটা মাটির উপরিতলে চলে আসবে এবং তখন ত্যাগ্র শাখানিত অস্থানিক মূলের সৃষ্টি, পরবর্তীতে সেখানে ব্যাকটেরিয়া কর্তৃক আক্রান্ত হবে। আক্রান্ত হওয়ার পরে মূলের শীর্ষভাগ স্ফীত হয়ে যাবে এবং তখন নস্টক, অ্যানাবেনা, এই সায়ানোব্যাকটেরিয়াগুলি বা আমরা যাদেরকে নীলাভ সবুজ শৈবাল বলি, এই সায়ানোব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালরা এখানে প্রবেশ করবে। প্রবেশ করার পরে সেই মূলের আকৃতিটি একটু বিকৃত হয়ে যাবে বা পরিবর্তিত হয়ে যাবে এবং তখন দেখতে তাদেরকে মনে হবে যে সামুদ্রিক এই যে কোরাল বা প্রবালের মতো। সেজন্য এই আকৃতিগত কারণে এদেরকে কোরালয়েড মূল বলা হয়। এবং এই তখন যদি মূলটাকে সেকশন করা হয় দেখা যাবে যে মূলের মধ্যে শৈবাল স্তর আছে এবং এই শৈবাল স্তরের মধ্যে এই সায়ানোব্যাকটেরিয়াগুলো থাকে, মধ্য কর্টেক্সে শৈবাল থাকে। তো এই যে এখানে একটি সাইকাসের সাথে, সাইকাস উদ্ভিদের সাথে এই সায়ানোব্যাকটেরিয়ার যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় মিথজীবিতা। মিথজীবিতা বা সিম্বায়োসিস। মিথজীবিতা বা সিম্বায়োসিস মানে দেখা যায় যে দুইটি উদ্ভিদ পরস্পর ঘনিষ্ঠ অবস্থানে থাকবে এবং পরস্পরের দ্বারা উপকৃত হবে, কেউ কারো কোনো ক্ষতি করবে না। এই সম্পর্ককে বলা হয় মিথজীবিতা। যেমন এখানে ওই সায়ানোব্যাকটেরিয়া যেটা, তারা এখানে আশ্রয় লাভ করেছে এবং সায়ানোব্যাকটেরিয়াটা বৈশিষ্ট্য, এরা বাতাসের মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। আমরা জানি উদ্ভিদের জন্য নাইট্রোজেন অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু উদ্ভিদ বাতাস থেকে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করতে পারে না। এই কাজটা করে কিছু ব্যাকটেরিয়া আছে এবং কিছু সায়ানোব্যাকটেরিয়া আছে, এরা বাতাস থেকে নাইট্রোজেনটাকে সংবন্ধন করতে পারে। এটাকে বলে জৈব নাইট্রোজেন সংবন্ধন। তো সেই সায়ানোব্যাকটেরিয়া যে নাইট্রোজেনটা সংবন্ধন করে সেই নাইট্রোজেনটা উদ্ভিদ কাজে লাগায়। এভাবে এরা উভয়ের দ্বারা উপকৃত হচ্ছে, আবার কেউ কারো কোনো ক্ষতি করছে না। এই সম্পর্কটাকে বলা হয় মিথজীবিতা। সাইকাস হেটেরোস্পোরাস, অর্থাৎ এদের মেগাস্পোর এবং মাইক্রোস্পোর উৎপন্ন হয়। আমরা জানি যে সাইকাস একটি স্পোরোফাইটিক উদ্ভিদ, অর্থাৎ স্পোর উৎপন্ন করবে। তো স্পোর আবার এই সাইকাসে দেখা যায় যে দুই ধরনের স্পোর উৎপন্ন হয়, একটি মেগাস্পোর এবং একটি মাইক্রোস্পোর। তো যেহেতু এরা দুই ধরনের স্পোর উৎপন্ন করে তাই এদেরকে বলা হয় হেটেরোস্পোরাস বা অসমরেণু প্রসূ। হেটেরোস্পোরাস বা অসমরেণু প্রসূ। এবং আমরা এখন দেখি মাইক্রোস্পোরটা কিভাবে আসে। মাইক্রোস্পোরটা হলো, এই রেখাচিত্রটি দেখলে জিনিসটি সহজ হবে। যেমন সাইকাসের উদ্ভিদ দুই ধরনের, একটি পুরুষ উদ্ভিদ এবং একটি স্ত্রী উদ্ভিদ, পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ। তো পুং উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে শীর্ষে এরকম
স্ট্রবিলাস বা মেল স্ট্রবিলাস বা মেল কোন সৃষ্টি হয়। তো এই মেল স্ট্রবিলাস বা মেল মাইক্রোস্পোরোফিল মেল স্ট্রবিলাস বা মেল কোণে দেখা যায় যে অনেকগুলি মাইক্রোস্পোরোফিল থাকে। এই মাইক্রোস্পোরোফিল মানে কি? স্পোরোফিল হলো যেই পাতার মধ্যে স্পোরাঞ্জিয়াম থাকে এবং স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর থাকবে তাকে বলা হয় স্পোরোফিল বা রেণুপত্র। এই রেণুপত্রগুলি যখন নাকি মাইক্রোস্পোর ধারণ করে বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম ধারণ করে তখন তাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল। অর্থাৎ যেই পাতার মধ্যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম থাকবে তাকে বলা হবে মাইক্রোস্পোরোফিল। তো আমরা সাইকাসে একটি মাইক্রোস্পোরোফিল দেখি, তাহলে দেখবো যে মাইক্রোস্পোরোফিল হলো চ্যাপ্টা। এই যে ছবিটা দেখি, এর মাইক্রোস্পোরোফিল চ্যাপ্টা এবং অনেকটা বাদামি বর্ণের, কাষ্ঠল বেশ শক্ত টাইপের, এবং এরা কিলোক আকার। এর গোড়ার অংশটা সরু এবং প্রান্তের অংশটা চওড়া। এই যে এখানেও ছবিটা আছে, এর গোড়ার অংশটি সরু এবং প্রান্তের অংশটি চওড়া। এবং এর মাইক্রোস্পোরোফিলের উপরের দিকে একটি অংশ থাকে, তাকে বলা হয় অ্যাপোফাইসিস বা ত্রিভুজ আকার একটি অংশ। এখানে কোনো স্পোর উৎপন্ন হয় না, এই অংশটি বন্ধ, এখানে কোনো স্পোর উৎপন্ন হয় না। আর এছাড়া বাকি অংশে অনেকগুলি সোরাস সৃষ্টি হয় এবং প্রতিটি সোরাসে কতগুলি স্পোরাঞ্জিয়াম থাকে, অর্থাৎ অনেকগুলি স্পোরাঞ্জিয়াম মিলে, অনেকগুলি না, 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম মিলে, এখানে 4টি দেখতে পাচ্ছি, 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম মিলে সোরাস সৃষ্টি করে। আর এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকে মাইক্রোস্পোর। তাহলে মেল স্ট্রবিলাস সৃষ্টি হয় অনেকগুলি মাইক্রোস্পোরোফিল দিয়ে। মেল স্ট্রবিলাসকে মেল কোনও বলে। তো এই মেল স্ট্রবিলাস সৃষ্টি হয় অনেকগুলি মাইক্রোস্পোরোফিল দিয়ে, মানে অনেকগুলি মাইক্রোস্পোরোফিল। এই ছবিটা যদি দেখি, এই যে এগুলো সব মাইক্রোস্পোরোফিল, অনেকগুলি মাইক্রোস্পোরোফিল একসাথে ঘন সন্নিবিষ্ট হয়ে একটি মেল স্ট্রবিলাস সৃষ্টি করে। আর মাইক্রোস্পোরোফিলের মধ্যে থাকে হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকে মাইক্রোস্পোর। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে একটি মায়োসিস বিভাজন ঘটে। মায়োসিস বিভাজন ঘটার ফলে সেখানে মাইক্রোস্পোর সৃষ্টি হয়। একই রকমভাবে সাইকাসের যে স্ত্রী উদ্ভিদ যেটি, সেখানে সৃষ্টি হয় হলো মেগাস্পোরোফিল। সেখানে মেগাস্পোরোফিলগুলি কখনো একত্রিত হয়ে আর ফিমেল স্ট্রবিলাস বা ফিমেল কোন সৃষ্টি করে না। সাইকাসের ক্ষেত্রে মেগাস্পোরোফিলগুলি আলাদাভাবেই থাকে। তো যেই পাতার মধ্যে বা যেই স্পোরোফিলের মধ্যে মেগাস্পোর থাকে তাকে বলা হয় মেগাস্পোরোফিল। অর্থাৎ যে রেণুপত্রে স্ত্রী রেণু সৃষ্টি হয় তাকে বলা হয় মেগাস্পোরোফিল। এবং মেগাস্পোরোফিলটি দেখতে এটি একটি মেগাস্পোরোফিল, এটি দেখতে লম্বাটে এবং অনেকটা দেখতে ফনাতোলা সাপের মতো, এবং এর অগ্রভাগটি চ্যাপ্টা, এই যে চ্যাপ্টা এবং পাতার মতো দেখতে, এবং কতগুলি খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলিকে বলা হয় পিনিউল। আর এর স্ত্রী রেণুপত্রের গোড়া, এটি হচ্ছে গোড়া, গোড়াটি দণ্ডাকার এবং এর কিনারাতে 2 থেকে 5 জোড়া ডিম্বক থাকে। এগুলো হচ্ছে ডিম্বক। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 জোড়া ডিম্বক আছে, 2 থেকে 5 জোড়া ডিম্বক থাকে। ডিম্বকগুলি বেশ বড় এবং ঊর্ধ্বমুখী। আর ডিম্বকগুলি বিভিন্ন বর্ণের হতে পারে, কখনো একটু সবুজ বর্ণের বা লালচে বর্ণের বা অন্য যে কোনো বর্ণের হতে পারে। আর এই যে এখানে মেগাস্পোরোফিলগুলি একত্রিত হয়ে কোনো স্ট্রবিলাস কিন্তু গঠন করেনি, তারা আলাদাভাবেই আছে। তো মেগাস্পোরোফিলের ভিতরে থাকে ওভিউল বা ডিম্বক, এবং এই ডিম্বকের মধ্যে মায়োসিস বিভাজনের ফলে মেগাস্পোর সৃষ্টি হয়। এছাড়াও সাইকাস উদ্ভিদের আরও কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, যেমন সাইকাস উদ্ভিদের যে আমরা মেগাস্পোরোফিলটা দেখলাম, এই মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয়, গর্ভদণ্ড বা গর্ভমুণ্ড নেই। এদের বীজ হয় কিন্তু ফল সৃষ্টি হয় না, যেহেতু গর্ভাশয় নেই। আর এদের পরাগায়ন ঘটে বাতাসের সাহায্যে। সাইকাস বায়ুপরাগী উদ্ভিদ, এবং সাইকাসের শুক্রাণু
উদ্ভিদ জগতে বৃহত্তম, সচল এবং দেখতে অনেকটা লাটিমের মতো এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট। তো উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু হচ্ছে সাইকাসের। তো আজকের ক্লাসে জিমনোস্পার্মের বা নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, কিছু জিমনোস্পার্ম সম্পর্কে আমরা জানলাম, সাইকাসের গঠন এবং শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।